আচ্ছা, সো আমরা যদি ওভারভিউ দেই, অনেকে ক্লাসে ছিলেন না, সো ব্যাপারটা হচ্ছে কি যে ক্যাপিটাল স্ট্রাকচার একটা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের পার্ট। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ডিলস উইথ এভরিথিং রিলেটেড টু ফাইন্যান্স। মানে আপনি কোথায় কি ইনভেস্ট করবেন, কোন প্রজেক্টে টাকা ঢালবেন, কোন প্রজেক্টে টাকা ঢালবেন না, কার কাছ থেকে লোন নেবেন না না নিবেন, এভরিথিং ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার মানে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে ইনক্লুডেড। ইভেন প্রেডিকশন, ফোরকাস্টিং সব কিছু, আগামী 5 বছরে আপনি কি করবেন না করবেন সেটা। হ্যাঁ, আর আচ্ছা, আর হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে কি যে দিস ইজ আ পার্ট অফ এ ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, যেটা ডিল করে এই যে ফান্ড সোর্স, মানে ফান্ড যে আসবে আপনার কাছে, যে টাকা আসবে, টাকা তো আর আকাশ থেকে নাজিল হবে না, ঠিক না? টাকা আকাশ থেকে নাজিল হওয়ার জন্য একটা প্লেন দরকার, ঠিক না? হেলিকপ্টার দরকার। আকাশ থেকে কেউ পাঠাইলো, হেলিকপ্টার এসে আপনাকে ডেলিভার করে, ঠিক আছে? সো এই ফান্ডগুলো কেমন আসবে? আপনি লোন নিয়ে নেবেন না ইকুইটি নিয়ে নেবেন, মানে আপনার কোম্পানির শেয়ার বেচবেন না কারো কাছ থেকে ডাইরেক্ট লোন নেবেন, এই জিনিসটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আসে সোল, ঠিক আছে? তো যদি আমরা আদার ওয়ার্ডসে দেখি তাহলে এটা হচ্ছে মিক্সচার অফ ডিবেঞ্চারস, লং টার্ম ডেট, দিস আর দ্য ইনস্ট্রুমেন্টস, ঠিক আছে? এই যে হেলিকপ্টার প্ল্যান, এগুলো হচ্ছে সেটা। টাকা কখনো আপনার কোনো কর্পোরেশনে ডাইরেক্ট হাত বদল হয় না। মানে মনে করেন যে আপনি যখন কোনো কিছুতে ইনভেস্ট করবেন, ইনভেস্টমেন্ট ডিসিশনে যাবেন, তখন ডাইরেক্ট টাকার আদান প্রদান হয় না, একটা ইনস্ট্রুমেন্টের থ্রুতে টাকার আদান প্রদান হয়। আপনি যখন কোম্পানিতে ইনভেস্ট করতে যান, আপনি কি গ্রামীণ ফোনের সামনে যাবেন? যাবেন না তো। আপনি যাবেন দুইটা জায়গায়, আইদার ইউ উইল গো ফর, আপনি চান কোম্পানিতে ইনভেস্ট করতে, আপনি চান কোম্পানির একটা ওনার হতে। আপনি যখন কোম্পানির শেয়ার কিনলেন, আপনি কিন্তু ইউ আর দ্য ওনার। আপনাকে মনে করেন যে এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং এ দাওয়াত দিয়ে, কার্ড দিয়ে আপনাকে নিয়ে আসবে, পার্টিসিপেট ইন আওয়ার এজিএম। হ্যাঁ, সো জিনিসটা হচ্ছে যে আপনি যখন কোম্পানির কোনো শেয়ার কিনবেন, আপনি কখনোই কোম্পানির কাছে যাবেন। আপনি যেটা করবেন, আপনি আইদার ইউ উইল গো টু দ্য ক্যাপিটাল মার্কেট, হুইচ ইজ অলসো নোন অ্যাজ সেকেন্ডারি মার্কেট, ঠিক আছে? বা সহজ বাংলায় শেয়ার বাজার, ঠিক আছে? সেকেন্ডারি কোনটা? হ্যাঁ, সেকেন্ডারি কোনটা? এটাই সেকেন্ডারি। তারপর প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট কেউ করছেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা কমার্সে যারা করছেন হয়তো করছেন। প্রাইমারি মার্কেট আর দোজ যেখানে এই শেয়ারটা ইস্যু হয়, ঠিক আছে? যেমন বিভিন্ন মনে করেন ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছ থেকে যে আপনি ডিরেক্টলি কোনো কোম্পানির স্টক পারচেজ করতেছেন, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার প্রাইমারি মার্কেট, ঠিক আছে? আপনি সঞ্চয়পত্র কিনতেছেন। সঞ্চয়পত্র কি বুঝি আমরা সবাই? ট্রেজারি বিলস আগের দিন বলছিলাম না? সালে আপনি তো বলেন তো কি? স্যার, সঞ্চয়পত্রটা হচ্ছে যে এটা কিন্তু একটা সরকারি হচ্ছে লেনদেন পত্র, বা যেটা বলি সরকারিভাবে এটা দেয়, কোনো একটা ব্যাংকের মাধ্যমে আমরা এই সেবাটা আর কি নিতে পারি। হ্যাঁ, কেন করব? যখন সরকারের টাকা দরকার, যখন সরকারের ফান্ড ক্রাইসিস করে, সরকারেরও কিন্তু ফান্ড ক্রাইসিস হয়, যখন ওর টাকা দরকার, উপরে কি পাবলিকের কাছ থেকে একটা ডেট, এটা ইট ইজ অলসো নোন অ্যাজ ডেট ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? একটা ডেট ইনস্ট্রুমেন্ট দিয়ে টাকা বড় করে। whenever you are implementing a debt instrument, that means you are borrowing money from somebody or someone, and in return you are offering an interest, ঠিক আছে? সো ওর জন্য আমি আপনাকে টাকা দিব ধার, আপনি আমাকে ইন্টারেস্ট দিবেন না, জিনিসটা এরকম। মানে মডার্ন ফাইন্যান্সিয়াল সিস্টেম বা ইকোনমিক্সটা এইভাবেই চলতেছে। তো জিনিসটা হচ্ছে কি যে এইটা মনে করেন যে একটা ইনস্ট্রুমেন্ট। সো আপনি সঞ্চয়পত্র প্রাইমারি মার্কেট থেকে নেবেন, আবার আপনি যখন শেয়ার মার্কেটে ঢুকবেন, এই সঞ্চয়পত্রটা আবার ট্রেড করা যায় শেয়ার মার্কেটে। মনে করেন কোম্পানির শেয়ার কেউ ইস্যু করছে না, কিনছে, এইটা আবার শেয়ার মার্কেটে ট্রেড হয়, হাত বদল করে, বুঝছেন? সো এর জন্য দেখেন প্রাইমারি মার্কেটে ইস্যু হয়, ওখান থেকে ডিরেক্টলি বাল্কে পারচেজ করা হয়, সেগুলো আবার ক্যাপিটাল মার্কেটে এসে ছেড়ে দেওয়া হয়। দেয়ার দ্য মানে শেয়ারস আর বিং ট্রেডেড, ঠিক আছে? ট্রেডেড, ঠিক আছে? শেয়ার মার্কেটের মধ্যে শেয়ারগুলো ট্রেড, কারণ আমি কিনলাম আজকে, ধরে রাখলাম কিছুদিন, আবার ছেড়ে দিলাম, ঠিক আছে?
এইভাবে করে মনে করেন যে একটা শেয়ারের ভ্যালু বাড়তে থাকে, কমতে পারে, কমতে থাকে। হ্যাঁ, এখন মনে করেন আমি বললাম যে আপনাকে আমি 15 টাকার নিচে শেয়ার দিব, আপনি দেখলেন যে আচ্ছা 15 টাকা তো এটার দাম মনে হয় 1 বছর পর 20 টাকা হবে, কিনে রাখি। এই যে আপনি কিনলেন, কেনার পর কিছুদিন গেল, আপনি বললেন আমি এটা 18 টাকায় বিক্রি করবো। এইভাবে করে শেয়ার হাত বদল। এরকম করতে 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 যখন একজনের কাছে যায়, ও যখন প্রেডিক্ট করে যে হ্যাঁ আমি তো 50 টাকা দিয়ে কিনছি, আমি মনে হয় 54 টাকা পাবো, ঠিক আছে। সো মনে করেন শেয়ার মার্কেট ধরে, মানে শেয়ারটা ধরে রাখে। ধরে রাখতে ওর তো ক্যালকুলেশন নাই, ইনসাইডের ইনফরমেশন নাই, অনেক ধরনের আমাদের ইনফরমেশন প্রয়োজন নাই। যখন একটা আমরা শেয়ারের ভ্যালু বের করি, ইন্ট্রিনসিক ভ্যালু বলে এটা, ঠিক আছে। তো এটা আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড সেটা দেখতে হবে। ওভার ভ্যালুড মানে হচ্ছে যা হওয়ার কথা তার চেয়ে বেশি। যেমন আপনার ওই যে ফুটবলে দেখেন ওভার রেটেড, আন্ডার রেটেড, দেখেন তো ওভার রেটেড কারা, যারা আসলে ওইটা মানে কি বলে ওটা হয় না, মানে তার ওটা হওয়ার কথা ছিল না কিন্তু তারা সেটা, তাদেরকে আমরা ওভার রেটেড বলি, ঠিক না। আর আন্ডার রেটেড কারা, যেমন মনে করেন মার্কো রয়েস, অনেক আন্ডার রেটেড প্লেয়ার ছিল। মেসুট ওজিল ওয়াজ ভেরি আন্ডার রেটেড প্লেয়ার, ঠিক আছে। আবার ওভার রেটেড মনে করেন বলতে পারেন কাকে আছে, লাতান ইব্রাহিমোভিচ, ঠিক আছে। কে যেন মেসি বলতেছিলাম, মেসি কিভাবে ওভার রেটেড হয়েছে, ঠিক আছে। যাই হোক, ফুটবল দিয়ে বুঝাইলাম। তো এরকম শেয়ারে ওভার রেটেড, আন্ডার রেটেড আছে, মানে ওভার ভ্যালুড, আন্ডার ভ্যালুড। সো যেটা অ্যাকচুয়ালি দেখা যায় যে ক্যালকুলেশনে আসে না, হ্যাঁ, মানে যেটার মনে করেন যে টাকা হওয়ার কথা ছিল 900, কিন্তু এটা ট্রেড হচ্ছে 700, আন্ডার ভ্যালুড। আর যেটা আসলে 900 হওয়ার কথা ছিল কিন্তু ট্রেড হচ্ছে 1300, সেটা ওভার ভ্যালুড। সো ওভার ভ্যালুড শেয়ারগুলা মানে ধরা খায় মার্কেটে, ঠিক আছে। আর যারা খুব মনে করেন যে শার্প ব্রেইন বা বুঝতে পারে, সব জানে, ইনফরমেশন আছে, তারা সব তারা সবাই আন্ডার ভ্যালুড শেয়ারগুলো কিনে নেয়, ঠিক আছে। সো দিস ইজ হাউ থিংস ওয়ার্ক। সো এখন শেয়ারটা আন্ডার ভ্যালু না ওভার ভ্যালু, এটার জন্য আপনার নলেজ লাগবে বা মার্কেটে অনেক বোঝাশোনা লাগে। হ্যাঁ, তা আমাকে আগের ক্লাসে জিজ্ঞেস করছিল যে স্যার এখন মার্কেটে কোন কোম্পানি ভালো করতেছে শেয়ার মার্কেটে। হ্যাঁ, আমি উত্তর দিছি আমি জানি না, কারণ আমি শেয়ার মার্কেটের খবর রাখি না, টু বি অনেস্ট, ঠিক আছে। বাট আপনারা চাইলে ইউ ক্যান এক্সপেরিমেন্ট, বাট নেভার সর্বস্ব দিয়ে দিয়েন না। যদি মনে হয় যে আমি ফাইন্যান্সের যে ব্যাপারগুলা সিমুলেট করতে চাই, দেখতে চাই যে কি হয়, তাহলে একটা বিওজ অ্যাকাউন্ট খুলবেন। যেমন এই যে ট্রাস্ট সিকিউরিটিজ এর নাম শুনছেন না, বা যে অনেক সিকিউরিটিজ লিমিটেডের নাম শুনছেন, ওরা কি সিকিউরিটি গার্ড সাপ্লাই দেয় না, ওরা এই কাজটাই করে, ব্রোকারেজ ফার্ম। They will take money from you, they will design a portfolio, and they will invest your money in the shares. ঠিক আছে? সর্বনিম্ন কত টাকা দিয়ে এই এক্সপেরিমেন্টটা করা যায়? আপনি মনে করেন যে আপনার ইনকাম কত, তার মধ্যে থেকে একটা খুবই ভেরি স্মল অ্যামাউন্ট, আপনি যদি শেয়ারে ঢুকতে চান, আপনি উইল ইনভেস্ট উইথ এ ভেরি লিটল অ্যামাউন্ট। আমি আশেপাশে যাদেরকে দেখছিলাম, আমাদের বিহেভিয়ারাল ফাইন্যান্স একটা কোর্স ছিল, বুঝছেন, ওখানে একটা খুব সুন্দর টার্ম ছিল, গ্যাম্বলার্স ফ্যালাসি, বুঝছেন। গ্যাম্বলার্স মানে কি, যে জুয়া খেলে, ঠিক আছে। আমরা মানে আমরা মোস্টলি করি কি, আমরা হচ্ছে এই যে গ্যাম্বল করি শেয়ার মার্কেটে। আরেকটা হচ্ছে আপনার, এটা সম্ভবত টার্মের এক্সাক্ট নামটা আসতেছে না, হার্ডিং ইম্প্যাক্ট। হার্ড মানে কি, গরুর পাল, ভেড়ার পাল থাকে না, হার্ড বলে, পালগুলোকে তো হার্ড বলে। সো এটা হচ্ছে কি যে হ্যাঁ ঠিক আছে, ফাইম স্যার ওখানে ইনভেস্ট করছে, হাসান আলী বলবে যে আমি ইনভেস্ট করি, মোদাব্বের বলবে আমি ইনভেস্ট করি, সালেহা বলবে আমি ইনভেস্ট করি, দিয়া বলবে আমি ইনভেস্ট করি, ঠিক আছে। এই যে মনে করেন আমাকে দেখে আপনারা যে সবাই ইনভেস্ট করবেন, দিন শেষে সবাই লস খেলেন, একটা সুন্দর বাংলা আছে, আমি বললাম না, রেকর্ড হচ্ছে। সো এরপরে কি আপনারা সবাই মনে করেন লস খেলেন, হ্যাঁ, এইটাকে বলা হয় হার্ডিং, সম্ভবত হার্ডিং ইম্প্যাক্ট আর হার্ডিং ইফেক্ট। এই দুইটার কারণে আমরা কেউ শেয়ার মার্কেটে ভালো পারফর্ম করতে পারি, বা শেয়ারটা আমরা অনেক লস করি, বাট শেয়ার মার্কেটে অনেক সিস্টেম, অনেকভাবে ইনকাম করা যায়। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম যে এইখানে যে আমরা তো মোটামুটি বুঝছি যে ইনস্ট্রুমেন্ট গুলো কি, ঠিক না। সো এই ইনস্ট্রুমেন্ট গুলোকে আমরা একটু ভাগ করবো এখন, হ্যাঁ, এইটা জানাটা আপনাদের খুব ইম্পর্টেন্ট।
ভবিষ্যতের জন্য যখন অনেক কর্পোরেশনে কাজ করবেন এগুলা জানা থাকলে আপনার জন্য ইজিয়ার টু কানেক্ট উইথ, ইউ ক্যান টেক মেনি প্রজেক্টস অর ইউ ক্যান, মানে দেখা যায় যে অনেক ক্লায়েন্টকে আপনি কনভিন্স করতে পারবেন যদি ক্লায়েন্টের সাথেও ডিল, মানে নলেজ ইজ আ থিং যেটা আপনার যত হবে আপনার জন্য তত হবে, আপনি যেই ফিল্ডেই থাকেন। I was in finance, but I mostly had my career in sales and development, business development. ঠিক আছে, তো দেখা গেছে আমার প্রচুর কথা বলতে হতো ক্লায়েন্টদের, হ্যাঁ, বিভিন্নভাবে, এবং ক্লায়েন্টদেরকে বুঝাইতে হতো যে আমি যে প্রাইস কোট করতেছি why it is the best one in the market. হ্যাঁ, একটা স্টাইলে আপনাদেরকে একটা মজার স্টোরি শেয়ার করবো আমি আফটার দিস ক্লাস, মনে করে দিয়ে। আচ্ছা, সো এখানে আমার দুটো অবজেক্টিভ আছে। প্রথম অবজেক্টিভ হচ্ছে কি, টু মিনিমাইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য ফান্ড এন্ড টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ দ্য শেয়ারস। ঠিক আছে, তার মানে কি আমি একাধারে কস্ট অফ ক্যাপিটালটাকে মিনিমাইজ করব আর শেয়ার ভ্যালুটাকে বাড়াবো। এটা কিভাবে? কস্ট অফ ক্যাপিটাল দেখে একজন বলবো, আগের ক্লাসে যারা ছিল। কস্ট অফ ক্যাপিটালের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় মানে শর্ট ফর্ম সিওসি। না, ক্ল্যাশ অফ ক্ল্যান না, সিওসি কস্ট অফ ক্যাপিটাল। আবার পরীক্ষার খাতায় ক্ল্যাশ অফ ক্ল্যান লিখে দিন। আচ্ছা, যাই হোক, ক্ল্যাশ অফ ক্ল্যান খেলতেন নাকি? টাউন হল কত গেছে? আমি মাত্র 5 পর্যন্ত গেছিলাম, পরে খেলা ছেড়ে। যাক, আমি অনেক গেম খেলতাম একসময়। আচ্ছা, কই ছিলাম আমরা? ক্ল্যাশ অফ ক্ল্যান মাথায় চুকে গেছে। আচ্ছা, কস্ট অফ ক্যাপিটালটা কি বলে? কেউ পারবেন না? ভেরি স্যাডলি। আচ্ছা, সমস্যা। ক্যাপিটালটা কি? ওকে, ক্যাপিটাল মানে হচ্ছে, এটা বলতে পারেন মূলধন, তারপরে এটাও বলতে পারেন যে মানিতে কনভার্টেবল এনিথিং। একটা কাগজ আমি যদি ওটাকে টাকায় কনভার্ট করতে পারি, দ্যাট ইজ অলসো আ ক্যাপিটাল অর অ্যাসেট। ঠিক আছে, সো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ইকুইটি বা আপনি যে হচ্ছে ইয়াটা নিচ্ছেন, মানে যে ডেট ইনস্ট্রুমেন্টগুলো, যেমন বন্ড, স্টকস, হ্যাঁ, প্রেফারেন্স শেয়ার, মানে আপনার তারপরে মনে করেন সার্টিফিকেট অফ ডিপোজিট, অনেক কিছু আছে ইনস্ট্রুমেন্টের অভাব নেই, সঞ্চয়পত্র, হ্যাঁ, এগুলা কি একটা ক্যাপিটাল না, অ্যাসেট না? জায়গাটায় টাকা আছে না, ভিতরে ভাঙালেই টাকা পাবে, হ্যাঁ, ছিঁড়ে ফেললে না, মানে ভাঙানোর সিস্টেম অন্য, ছিঁড়লে আবার মনে করেন না যে টাকা পাইবে, হ্যাঁ, ওই পেপারটার এগেইনস্ট ইউ উইল গেট মানি, হ্যাঁ। সো এখন এগুলা কি আপনার জন্য ক্যাপিটাল না? সো কোম্পানির পার্সপেক্টিভে কোম্পানি করে কি, এখানে দুইটা পার্টি আছে, একটা হচ্ছে ইকুইটি হোল্ডার্স বা স্টক হোল্ডার্স, আর একটা হচ্ছে ডেটর্স বা ডেট হোল্ডার্স, তাদেরকে ডেটর্সও বলা হয়, নট ডেটর্স, হ্যাঁ, ডেটর্স। সো ডেটর্স বা ডেট হোল্ডার আর হচ্ছে আপনার ইকুইটি হোল্ডার, হ্যাঁ। সো এরা দুইভাবে ফাংশন করতেছে। ইকুইটি হোল্ডারকে কি আপনার কোম্পানির একটা লাভ দিতে হবে, লভ্যাংশ দিতে হবে, ঠিক না? আর যারা ডেট হোল্ডার্স বা যারা লোন দিচ্ছে তাদেরকে কি আপনাকে একটা ইন্টারেস্ট দিতে হবে। সো দেখেন, দুইটাই কি আপনার জন্য একটা কস্ট না? মনে করেন যে আপনি যদি 10 টাকা লাভ পাইছেন, এর মধ্যে থেকে মানে 8 টাকার জায়গায় যদি 7 টাকা দেন কাউকে, তাহলে আপনার কস্টটা কম পড়লো না? মানে আগে পড়তো 2 টাকা, এখন মানে আগে পড়তো 3 টাকা, এখন পড়তেছে 2 টাকা, ঠিক না? এরকমই তো। সো আপনি মনে করেন 10 টাকা 8 টাকা নিজে রাখলেন, 2 টাকা ওকে দিয়ে দিলেন। আগে দেওয়ার কথা ছিল 7 টাকা, মানে 7 টাকা নিজে রেখে 3 টাকা দিয়ে দেওয়া, বাট এখন আপনি 2 টাকা রাখতে পারবেন, ঠিক না? সো এইটা আপনার জন্য একটা কস্ট। আপনি যখন প্রফিট জেনারেট করবেন, কোম্পানি যখন একটা কোয়ার্টার পাস করবে, মানে পাস করে চলে যাবে, তখন কি তাদের শেয়ার হোল্ডার্স, ডেটর্স, ব্যাংকস, যাই বলেন না কেন, যারা লোন দিয়েছিল, যারা কোম্পানির শেয়ার কিনছে, সবাই আপনারা চলবে আমার প্রফিট, give my profit back, give my return back, give the thing you can committed, তখন কি আপনাকে এটা ব্যাক দিতে হবে। সো কোম্পানি কি করে, এই যে এটা কি আপনার জন্য একটা কস্ট, দুইটা পার্সপেক্টিভে, ইকুইটি হোল্ডার্সদেরকে আপনি রিটার্ন দিচ্ছেন আর ডেটর্সদেরকে আপনি ইন্টারেস্ট দিচ্ছেন, ঠিক না? নাকি ইন্টারেস্ট সহ আবার প্রিন্সিপালও ব্যাক করতেছে। সো এই যে এক্সট্রা যে কস্ট, একটা তো আপনি মনে করেন 1 লাখ টাকা লোন দিচ্ছেন, ওইটা আপনাকে ফেরত দিয়ে দিতে হবে, ওইটা তো মাথায় আসেই, ওটাকে আমরা লোন ধরবো, কিন্তু এই লোনটার জন্য যে একটা ইন্টারেস্ট আছে, ওইটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল।
এই যে ইকুইটিটা যে ইনভেস্ট করলো, এই ইনভেস্টরটার জন্য যে রিটার্নটা আপনি দিবেন বা ডিভিডেন্ড, লভ্যাংশ যেটাকে বাংলায় বলে ডিভিডেন্ড বলা হয়, প্রফিট থেকে একটা পার্সেন্টেজ বা একটা চাঙ্ক অফ মানি যেটা আপনি হচ্ছে ব্যাক করে দিবেন আপনার স্টক হোল্ডার্সদেরকে, সেটাকে আমরা বলি ডিভিডেন্ড বা লভ্যাংশ। হ্যাঁ, সেই যে ডিভিডেন্ডটা যে দিবেন এটা আপনার জন্য একটা কস্ট। সো কোম্পানি কি করে, এই কস্ট অফ ক্যাপিটালটা কমাইতে চায়। কোম্পানির পার্সপেক্টিভ থেকে এটা কস্ট, আবার আপনার পার্সপেক্টিভ থেকে মানে আপনি যে টাকাটা নিচ্ছে এদেরকে আবার এটা বলা হয় রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, মানে আমার দরকার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ও আবার করে কি, ও চেষ্টা করে বেশি রিটার্ন নেওয়ার, কোম্পানি চেষ্টা করে কম রিটার্ন দেওয়ার। সেদের মধ্যে কি একটা মারামারি হয়, নেগোসিয়েশন যেটাকে আমরা বিজনেসের ভাষায় বলি, নেগোসিয়েশন হয়, একটা ফাইনাল সেটেলমেন্ট হয় যাতে উইন উইন সিচুয়েশন, দুই পাশে দুইজন উইন। ঠিক আছে, দেন আমার হচ্ছে এই যে আয়ের ভ্যালু, যেটা এই যে আয় নিয়ে যে আপনারা এত কষ্ট পান বা যা দেখেন, ওই আয়ের ভ্যালুটাই হচ্ছে কষ্ট। ঠিক আছে, ওই আয়টাই ইন্টারেস্ট রেট, সেই আয় নিয়েই মারামারি করে দুই পক্ষ, কত কমানো যায়। একজন বলবে কমানো যায়, একজন বলবে বাড়ানো যায়। যে চাচ্ছে, যার দরকার সে এটা বাড়াইতে চাবে, আর যেটা দিয়ে দিবে সে কমাইতে চাবে। সিম্পল, ঠিক না? আপনি তো কম টাকা দিতে চাবেন নাকি, ঠিক না? আমরা একটা ধার নেই, কিন্তু ফ্রেন্ডকে ধার ব্যাক দেওয়ার সময় তো দিতে চাই না, কষ্ট লাগে, ঠিক না? দেই আমরা, কিন্তু কষ্ট লাগে। দ্যাটস দ্য কস্ট। বাট যখন নেই তখন খুশি, আরে অনেক টাকা পাইছি, এই টাকা দিয়ে কিনবো, সেই কিনবো বা এই কাজ করবো। হ্যাঁ, সো থিংস আর লাইক দিস ইন কেস অফ কোম্পানি আর। তো জিনিসগুলো একবারে সিম্পল ভাবে যদি চিন্তা করেন সিম্পল, যদি অনেক কঠিন ভাবে চিন্তা করেন অনেক জটিল। সো চেষ্টা করবেন, যেটা আমি করতাম খুব সিম্পল ভাবে চিন্তা করতাম, সেইভাবে চিন্তা করতাম। সো আপনি যখন কস্ট অফ ক্যাপিটাল কমায় দিচ্ছেন, তাহলে কি আপনার যে শেয়ার ভ্যালুটা বেড়ে যাচ্ছে না আলটিমেটলি, ঠিক না? আগে শেয়ারের ভ্যালু ছিল মনে করেন 10 টাকা, এখন আপনি হচ্ছে মনে করেন যে এইখানে 4 টাকা দিয়ে দেবেন, তাহলে শেয়ারের ভ্যালু হইল 6 টাকা, ঠিক না? 4 টাকা ব্যাক দিয়ে দেবেন। আবার মনে করেন যে বা যার কাছ থেকে লোন নিচ্ছে, 4 টাকার জায়গায় আপনি 3 টাকা দিবেন, এখনো 7 টাকা ওই শেয়ারের মধ্যে আছে। তাহলে কি আপনি যত কস্ট অফ ক্যাপিটাল কমাইতে পারবেন, আপনার ভ্যালু তত বাড়বে না, শেয়ার ভ্যালু বেশি থাকবে, কারণ আপনার আদার্স কস্ট তো কমে যাচ্ছে। আলটিমেটলি কি কোম্পানির প্রফিট থাকতেছে বেশি, যখন কোম্পানির প্রফিট বেশি তখন সব শেয়ারের ভ্যালুও বেশি থাকবে। সিম্পল হিসাব। সো ছোট থেকে আস্তে আস্তে জিনিসটা বড় হচ্ছে। এখানে একটা কথা শিখেছি হ্যাঁ, যে শিওর বলুন। কস্ট অফ ক্যাপিটাল মিনিমাইজ, তো ভ্যালু অফ শেয়ার ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ, হ্যাঁ, মানে আপনি কস্ট অফ ক্যাপিটাল কমাবেন আর ম্যাক্সিমাইজ করবেন হচ্ছে শেয়ার ভ্যালু। বাট এটা হচ্ছে একটা রিপল ইফেক্টের মতো, ওই যে ডমিনো ইফেক্ট বলছিলাম না আগের দিন ক্লাসে যারা ছিলেন, ডমিনো কি আমরা একটা টোকামারি স্বভাবগুলো করি। রিপল ইফেক্টটা কি, উপর থেকে পানি পড়ে, পানি মানে হ্যাঁ ছড়ায় যায়, ঠিক না? ইজ লাইক দ্যাট। একটা শেয়ার ইমপ্যাক্ট পড়া মানে সবগুলো শেয়ার, বুঝছেন? সো আপনি একটা জায়গা থেকে একটু কমাবেন মানে এটা পুরোটা ইমপ্যাক্ট করবে, ঠিক আছে? স্ক্যাম না, সব স্ক্যাম, ঠিক আছে? স্ক্যাম হচ্ছে আপনারা যে মনে হয় আপনারা দেখছেন না, হর্ষদ মেহতার স্টোরি, তেলগির স্টোরি দেখছেন? এটা আরো বড় স্ক্যাম। স্ক্যাম 2003 দেখেন, ওটা স্ট্যাম্প পেপার জালিয়াতি, 30 কোটি টাকা, 30,000 কোটি টাকার স্ক্যাম, ঠিক আছে? আর ওটা কত ছিল? 500 কোটি রুপি, মানে রুপি আর কি। তেলগির স্টোরিও খুব ডিফারেন্ট, দেখেন যদি সময় পান। সে কি করতো জানেন? পাসপোর্ট জালিয়াতি করতো, মানে ফোর্জ, এটাকে বলো ফোর্জিং আর কি। নকল পাসপোর্ট বানায় বিদেশে পাঠায়, ওই থেকেও শুরু করছে। শুরু করতে করতে স্ট্যাম্প পেপারের ব্যবসা শুরু করে দিচ্ছে, নকল স্ট্যাম্প পেপার, মানে আসলেই, বাট গভর্নমেন্ট ইস্যু না, এগুলো সব গভর্নমেন্ট ইস্যু করে। আপনি যে স্ট্যাম্প পেপারগুলো পান ওগুলো কিন্তু গভর্নমেন্ট ইস্যু, বাইরে কেউ করতে পারবে না, গভর্নমেন্ট একমাত্র পাবে। এমন অনেক কিছু আছে যেটা গভর্নমেন্ট বাদে অন্য কেউ করতে পারে। আচ্ছা, এটা গেল একটা। And to maximize the price of ordinary share in the market. Market এই যে ক্যাপিটাল মার্কেট, যেটা মানে প্লেগ্রাউন্ড অফ দ্য ফাইন্যান্সার্স, ঠিক আছে? সো ওইটাই কি হচ্ছে যে এই অর্ডিনারি শেয়ারগুলো ওই মার্কেটে রিভলভ করতেছে, ঘুরতেছে, বুঝছেন? সো আপনি যদি ওটার প্রাইসটা বাড়াইতে পারেন, এই যে মনে করেন অনেকে হাত বদল করতে করতে যদি প্রাইস বেড়ে যায়, তাহলে আলটিমেটলি ওটা ইফেক্ট পড়ে হচ্ছে ওভারঅল কোম্পানির শেয়ারের উপর। যদি বেড়ে যায় কোম্পানির ভ্যালু বাড়বে, শেয়ার হোল্ডারদেরও তাহলে শেয়ারের ভ্যালু বেড়ে যাবে। আর যদি ওটা ফল করে তাহলে শেয়ার হোল্ডারদের ইয়েও ফল করে, মানে ভ্যালুটা, মানে শেয়ারের ভ্যালুটাও ফল করে। সেখানে এটাই বলতেছে যে কোম্পানি চিন্তা করে যে আমার কস্ট অফ ক্যাপিটাল কমাবো আর ভ্যালু অফ শেয়ার বাড়াবো।
আর অর্ডিনারি শেয়ারের ভ্যালুটা মার্কেটে আমি বাড়াইতে চেষ্টা করবো, সেটা যেমনি হোক, এটা প্রজেক্ট অনবোর্ড করে হোক বা মার্কেট ম্যানিপুলেশন আছে একটা ব্যাপার, মানে আপনার স্টক ম্যানিপুলেশন বলে, যে স্টকের যেটা দাম না ওইটা, আমার স্যার একটা বানরের স্টোরি বলে বলছিল, আচ্ছা অন্য সময় বলবো এই স্টোরি, আচ্ছা পরে তাহলে পরে বলতেছি লাস্ট শেয়ার মার্কেট বুঝানো। আচ্ছা দেখেন এখানে প্যাটার্নটা কি, যে অ্যাকুয়ার ফান্ডস বাই অর্ডিনারি শেয়ার, দেন প্রেফারেন্স শেয়ার দিয়ে ফান্ড মানে আনা, আর হচ্ছে আপনার এখানে অনলিটা একটু ভুল হয়েছে, বা ইস্যুইং ইকুইটি শেয়ারস, প্রেফারেন্স শেয়ারস এন্ড ডিবেঞ্চার সব কিছু মিলে। এখন এই জিনিসগুলো কি আমি এখানে দেখেন একটু বোল্ড করছি, ঠিক না? এগুলো আপনাদের একটু জানা প্রয়োজন। এটা নিয়ে কি সালেহা মনে আছে? ইউ আর কনফিউজড ক্লাস, যে আপনি একটু ভুলাই ফেলতেছেন, Yes, sir. এখনো ভুলাই ফেলতেছেন? Sir, একটু আচ্ছা সমস্যা নেই, এখন হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। প্রবলেম হচ্ছে আপনারা তো এগুলো রিট্রিভ করেন না, ক্লাসে তো বুঝেন নাকি? ক্লাসে বুঝতেছেন না, কঠিন লাগতেছে? বুঝতেছেন? আচ্ছা, কিন্তু এটা হচ্ছে আপনি যদি একবার একটু রিভাইজ দেন তাহলে এটা সারা জীবন হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা দেখেন প্রথমত হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। হ্যাঁ আমি একটু অলস তাই সিএস লিখতেছি, কিন্তু এটা ক্যাপিটাল স্ট্রাকচার। হ্যাঁ আচ্ছা এখানে দুইটা পার্টি আছে, একটাকে কি বলবো ইকুইটি, আর একটাকে কি বলবো ডেট, ঠিক না? মানে দুইটা পার্টি না, দুইটা হেড। মানে আমি ক্যাপিটাল স্ট্রাকচারটা এই দুইটা দিয়ে মানে গ্যাদার করতে পারবো ফান্ড। আচ্ছা এবার ইকুইটিকে দুইটা ভাগে আমি ভাগ করতে পারবো, অর্ডিনারি শেয়ার বা এটার আরেকটা নাম কমন স্টক, বা আরেকটা নাম ভোটিং শেয়ার, বা আরেকটা নাম ইকুইটি শেয়ার, চারটা নাম একসাথে, ঠিক আছে? অর্ডিনারি শেয়ার ওইটাই ইকুইটি শেয়ার, ওইটাই ভোটিং শেয়ার, আবার ওইটাই কমন স্টক। কোম্পানি ওনারশিপ, হ্যাঁ কোম্পানি ওনারশিপ, এক কথায় কোম্পানির একটা অংশ, পিস অফ এ কোম্পানি, ঠিক আছে? আচ্ছা এটা গেল। দেন আরেকটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার বা প্রেফার্ড স্টক। আচ্ছা দুইটাই পিএস, প্রেফারেন্স শেয়ার বা প্রেফারেন্স স্টক, এই দুইটা হচ্ছে আমার ইকুইটি চ্যানেলের ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? এবার আমি ডেট চ্যানেলে আসি। দুইটা কি দাঁড়ায়, একটা হচ্ছে আপনার বন্ড, ঠিক আছে, আর একটা হচ্ছে ডিবেঞ্চার্স। এইবার চারটা জিনিসের চারটা মিনিং আছে। প্রথমে এই হেডটা দেখি আমরা, ইকুইটি। হ্যাঁ সো প্রথমে অর্ডিনারি শেয়ারটা কি, আপনার ডিরেক্ট কোম্পানির একটা মালিক, একবারে ডিরেক্ট। মনে করেন আপনি ভোট দিতে পারবেন, ভোটিং শেয়ার আছে আপনার, আপনার যে শেয়ার এটা মার্কেট পারফরম্যান্স অনুযায়ী বাড়বে কমবে, ঠিক আছে? মার্কেটে যদি শেয়ার ভালো করে, মানে সবাই ট্রেড করতেছে, আপনার কোম্পানি যদি ভালো প্রফিট করে, দেন এই কোম্পানির প্রাইস আপ এন্ড ডাউন করবে। এবং আপনার ভোটিং শেয়ার আছে, ভোটিং রাইটস আছে। ভোটিং রাইটসটা কি, আপনাকে এজিএম, এজিএম মানে হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং। কর্পোরেটর তো আসে নাই গেস কেউ কেউ, নাকি কর্পোরেশনে কোম্পানিতে কাজ করতেছেন কেউ? আচ্ছা যাই হোক, সো এখানে যেটা হয় যে প্রত্যেক বছরের শেষে একটা এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং বলে, ওখানে দে ইনভাইট। হ্যাঁ বলেন। এটা হয় কোনটার ক্ষেত্রে, ইকুইটির ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ মানে এটা বুঝাচ্ছে না, এটা সব ক্ষেত্রেই হয়, মানে কোম্পানির একটা জেনারেল মিটিং হয় প্রত্যেক বছর। সো ওখানে যেটা হয় যে আপনি যদি অর্ডিনারি শেয়ার হোল্ডার্স হন বা স্টক হোল্ডার্স হন, একটু কথা বললাম না, স্টক হোল্ডার হন, তখন আপনাকে দে উইল ইনভাইট ইউ টু দ্য মিটিং। সেটা আপনি 1000 শেয়ার কিনলেও আপনি ইনভাইটেশন পাবেন, ঠিক আছে? একটা কোম্পানি মানে একবার পার্সেন্টেজে যে কিনতে হবে সেটা না, আমরা শেয়ার কিনে কিন্তু কাউন্টে, ওই কাউন্টগুলো আবার পার্সেন্টেজ হয়। আবার এখানে শেয়ার ডাইলুশনের ব্যাপার আছে, অনেক কিছু আছে, অত দূর আমরা যাব না। আমরা জাস্ট একটু মানে দেখা যায় যে আমি আবার ডিসকাশন ওইদিকে নিয়ে হারাই যাবো। হ্যাঁ আমি কনটেক্সটটা দেখি। আচ্ছা তো জিনিসটা হচ্ছে কি যে অর্ডিনারি শেয়ার এটা হচ্ছে কোম্পানিকে অনেকগুলো পিসে ভাগ করা। একটা কেক যদি আপনি বানান, হ্যাঁ 1 পাউন্ডের কেক, ওটাকে 8 পিস করা যায়, 16 পিসও করা যায়। আবার বন্ধুরা যদি অনেক বেশি থাকেন, তাহলে ওই ছোট কেকটাই দেখা যায় যে 20 পিস করে ফেলছেন, পারছেন না? তাহলে একটা কেককে আপনি চাইলে অনেক পিস করতে পারবেন, পারবেন কিনা?
যেমন একটা কোম্পানিকেও আপনি 20টা শেয়ার করতে পারেন, 200টা শেয়ার করতে পারেন, 1 কোটি শেয়ারও করতে পারেন। বাট দেয়ার ইজ এ বাট, এটা ডিপেন্ড করে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর রেটিং এর উপর। ও দেখবে যে আপনার এই যে লঙ্কা বাংলা ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, ওদের কাছ থেকে আপনার শেয়ার ইস্যু করতে হবে। ওরা আপনার কাছ থেকে পুরো শেয়ারটা কিনবে, কিনে ওরা মার্কেটে ছাড়বে। কোম্পানি কিন্তু মার্কেটে ছাড়ে না ডিরেক্টলি, ঠিক আছে? ওরা এটাকে রিসেল করে। ওইটা আমরা আসতেছি। তো এখানে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন একটা কোম্পানির শেয়ার কিনতেছেন, ইউ উইল গেট দ্য ওনারশিপ। সো কোম্পানি যদি বেশি প্রফিট করে আপনি বেশি রিটার্ন পাবেন, বেশি ডিভিডেন্ড পাবেন। কোম্পানি খারাপ করলে আপনি কম পাবেন, সিম্পল হিসাব। আর প্রেফারেন্স শেয়ারটা কি? প্রেফারেন্স শেয়ারটা হচ্ছে যে এই শেয়ারটা ডিরেক্টলি আপনাকে কোনো ওনারশিপ দিবে না, মানে এজিএমআই ওনাররা আপনাকে তেমন পাত্তা দিবে না, ঠিক আছে? রে আপনাকে পরিচয় করাইলেও করাইতে পারে, নাও করাইতে পারে, ঠিক আছে? সো এখানে এটা কি হয়, এটাই হচ্ছে আপনি একটা ফিক্সড ইনকাম পাবেন, ফিক্সড ইন্টারেস্ট, লাইক বন্ড, ঠিক আছে? প্রিফারেন্স শেয়ার, হ্যাঁ প্রিফারেন্স শেয়ারের কথা বলছেন? হ্যাঁ, প্রেফারেন্স শেয়ার, প্রেফার্ড স্টক, প্রেফারেন্স শেয়ার, প্রেফার, আই প্রেফার, মানে এভাবে মনে হয়। সো প্রেফারেন্স শেয়ারে কি হয় যে আপনি একটা ফিক্সড ইন্টারেস্ট পাবেন, বাট সেটা হচ্ছে কোম্পানির শেয়ারের এগেইনস্ট, ঠিক আছে? তার মানে আপনি কোম্পানির একটা শেয়ার কিনতেছেন, আবার একটা ফিক্সড ইন্টারেস্টও পাচ্ছেন, ঠিক আছে? মানে আপনার কোম্পানি যদি খারাপও করে আপনাকে সে ডিভিডেন্ড লভ্যাংশ দিতে বাধ্য। কিন্তু ইন রিয়ালিটি যেটা হয়, কোম্পানি বলে যে এই কোয়ার্টারে নিও না, পরের কোয়ার্টারে নিও, আমি একটু অ্যাডজাস্ট করে দিব। এইটা আপনি মনে করেন প্রিফার্ড স্টক হোল্ডার্সদেরকে বলতে পারবেন, কিন্তু ব্যাংকস ওইদিকে বলতে চান না। ব্যাংক আপনাকে ইন্টারেস্ট চার্জ করবে, ঠিক আছে? মনে করেন আজকে দেন নাই, কালকে আপনাকে ডাবল, মানে ডাবল না, বাড়তে থাকবে জিনিসটা। একসময় আপনি আর দিতে পারবেন না, আপনাকে দেউলিয়া ঘোষণা করবে। তখন আপনার কোম্পানিটা আপনার কাছ থেকে আডাপ্ট করে ওইটা নিলামে উঠে আমার কাছে বেচে। এখানেও কিছু প্রসিডিংস আছে, মানে জুডিশিয়াল কিছু প্রসিডিংস হয়, দেন জিনিসটা নিলামে উঠে। মানে জিনিসটা মনে হইতে পারে হ্যাঁ কোম্পানি নিয়ে দিলাম, দিয়ে দিলাম, দেন ওইটা বিক্রি হয়ে গেল, কোম্পানি নিয়ে দিল, এমন ব্যাপার আছে। আচ্ছা যাই হোক, সো প্রিফারেন্স শেয়ারে আসি আমরা। প্রিফারেন্স শেয়ারটা কি? এখানে একটা আপনি ফিক্সড ইনকাম পাবেন, ফিক্সড ইন্টারেস্ট রেট আপনাকে, বা এটাকে আমরা ইনকামই বলবো যেহেতু শেয়ারের এগেনস্টে, বা এটাকে ডিভিডেন্ড বলা হয়, লভ্যাংশ। এটা একবারে ফিক্সড থাকে প্রিফারেন্স শেয়ার। এটা গেল একটা। এবং এটা তাহলে কি লেস রিস্কি, ঠিক না? রিস্ক তো কম, আপনি রিটার্ন পাচ্ছেন। এটা একটু রিস্ক বেশি, ঠিক না? কোম্পানি ভালো করবে কি না করবে আপনি তো জানেন না। সো এইটা বেশি রিস্কি, তাই এটা রিটার্ন বেশি। এটা কম রিস্কি, তাই এটা রিটার্ন কম, ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? দুইটাই শেয়ার, বাট এইটা কি কম রিস্কি। আর ফাইন্যান্সে আমাদের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে রিস্ক ইজ প্রপোর্শনাল টু রিটার্ন, ঠিক আছে? তার মানে আপনি যত বেশি রিস্ক নেবেন আপনার রিটার্ন তত বেশি, যত কম রিস্ক তত রিটার্ন। যেমন ক্যাসিনোতে যদি যান, এক রাতে বড়লোক হয়ে যেতে পারেন, আর এক রাতে গরিব হয়ে যেতে পারেন, ঠিক আছে? ইটস লাইক এ ক্যাসিনো, বাট ক্যাসিনো ওইভাবে ফাইন্যান্সটা চিন্তা করেন না কিছুটা। সো এখানে হচ্ছে আপনার টোটাল ক্যালকুলেটিভ যদি হন, ইউ উইল ডু গুড। ক্যালকুলেটিভ যদি না হন, আপনি ভালো করবেন। এর জন্য মনে করেন যে আপনি দেখবেন যে যারা সিএফওস হয় বিভিন্ন কোম্পানি, হ্যাঁ তাদের প্রচুর ডিগ্রি, মানে অনেক পড়ালেখা করতে হবে তাদের। একটা ডিগ্রি আছে, সেটাকে বলা সিএফএ, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, লাইক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, ওইটা মনে করেন লেভেল 1 পাস করা যায়। যেমন আমি লেভেল 1 পারতে পারি, পাস করবো ইনশাআল্লাহ। লেভেল 2, 3 আমি পারবো। ওই লেভেলের পড়াশোনা হয়তো বা আমার নাই, মানে ওই লেভেলের পড়াশোনা আপনাকে করতে হবে, অনেক ইনডেপথ পড়াশোনা করতে হবে, অনেক ফ্যাক্টরস আছে কি জন্য লাভ হবে না লস হবে, এরকম অনেক কিছু। হ্যাঁ, সো আপনি দেখবেন যে যারা অনেক ক্যালকুলেট, মানে অনেক ভালো ফাইন্যান্সে প্রচন্ড পরিমাণে এক্সপেরিয়েন্স, তারা হচ্ছে বিভিন্ন ব্যাংকসের এমডি হচ্ছে, দেন কোম্পানি সিএফও হচ্ছে, হ্যাঁ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। সেখানে একটা ব্যাপার আছে যে শেয়ার মার্কেটটা আমরা অনেকে জুয়া খেলার মতো মনে করি, বাট ব্যাপারটা সেটা না। আপনি যত পরিমাণে ক্যালকুলেটিভ হবেন, যত পরিমাণে আপনার কাছে ইনফরমেশন থাকবে, তত বেশি আপনি গেইনার হতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই দুটো বুঝছি। প্রিফারেন্স শেয়ার হোল্ডারদেরকে প্রেফার কথাটা থেকে আসে যে প্রিফারেন্স শেয়ার হোল্ডারদেরকে টাকাটা আগে দিয়ে দেওয়া, কারণ ওদেরকে টাকাটা দিতে হবে কম,
তাই ওদেরকে কমন স্টক হোল্ডার্সদের আগে টাকাটা পে করা হয়। ঠিক আছে, কমন স্টকদেরকে একবার লাস্টে পে করা হয়। সবার আগে পে করা হয় যারা আপনাকে সারাদিন পুশ করবে, টাকা ব্যাক দাও ব্যাক দাও ব্যাক দাও। ঠিক আছে, অর্থাৎ ব্যাংকস। সো যাদের কাছ থেকে আপনি নিচ্ছেন বা এনবিএফআই, যাদের কাছ থেকে এনবিএফআই বুঝেন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, সবাই বুঝেন। নমকা বাংলা ফাইন্যান্স চিনেন, আইডিএলসি ফাইন্যান্স চিনেন। These are termed as NBFIs, non-banking financial institute. They are not banks, then again they are banks. ঠিক আছে, তারা ব্যাংকের মতো আচরণ করে আবার করে না। কারণ কি, তারা কোনো হাউস হোল্ড থেকে টাকা নেয় না। আপনি কোনো সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে, বাট আপনি বিভিন্ন বিওজ অ্যাকাউন্ট, মানে এটাকে বলা হয় হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, যেটা দিয়ে আপনি যে শেয়ার বিভিন্ন জিনিস পারচেজ করবেন সেগুলো খুলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে ডেট সাইড। ঠিক আছে, সো ইকুইটি সাইড ক্লিয়ার, কোনো ডাউট? এগুলা মনে রাখেন, আমি পরীক্ষায় ফর শিওর একটা ডিফারেন্স দিতে পারি। ঠিক আছে, এটা যদি বুঝেন, এখন যা বলছি মুখে এটাই লিখে দিবেন, একটা এক্সাম্পল দিয়ে দিবেন, মার্ক 5-এ 5 দিয়ে দিবেন, 5 থেকে সমস্যা নেই। সো বিএলআর আমি একটা ডিফারেন্স ডিক্লেয়ার করে দিলাম, আমি দিব কোন একটা ডিফারেন্স আমি দিব, হোয়াট ইজ ডিফারেন্সিয়েট বিটুইন দিস টু। ঠিক আছে, সো একটু বুঝেন এই জিনিসটা। আচ্ছা, দেন আমরা ইকুইটি থেকে এবার ডেটে আসি। আচ্ছা, সো ডেটে হচ্ছে প্রথম থিং হচ্ছে বন্ড। ঠিক আছে, সো বন্ডটা কি, যে সঞ্চয়পত্র, আপনি কাগজ জমা দিবেন, ঠিক আছে, বা কাগজ কিনবেন একটা গভর্নমেন্ট থেকে, দেন ওইটার এগেইনস্টে গভর্নমেন্ট, আপনি কাগজ তো টাকা দিয়ে কিনতেছেন, মানে ইনভেস্ট করতেছেন, গভর্নমেন্ট আপনাকে একটা ইন্টারেস্ট দিয়ে দিবে। ঠিক আছে, সো এটাকে বলা হয় বন্ড, মানে বন্ড ইনস্ট্রুমেন্ট, বা এটা একটা ডেট ইনস্ট্রুমেন্ট, বন্ড বলা হয়। প্রাইস বন্ডের কথা বলছিলাম লাস্ট ক্লাসে, ঠিক না? আচ্ছা, তারপরে মনে করেন যে বিভিন্ন, যে আপনি দেখবেন এখন বের হচ্ছে গ্রিন বন্ড, অরেঞ্জ বন্ড, বিভিন্ন ব্যাংক ইস্যু করে। গ্রিন বন্ড হচ্ছে গ্রিন ফাইন্যান্সিং, আর অরেঞ্জ বন্ড খুব মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি খুব অবাক হয়েছিলাম, একটা কোন পরীক্ষায় যেন আমি দেখছিলাম অরেঞ্জ বন্ড কি, আমি জানতাম না, পরে এটা জানলাম যে এটা হচ্ছে জেন্ডার ইকুইটি, সমতা ব্যালেন্স করার জন্য এরকম একটা তারা বন্ড ইস্যু করছে, এরকম কিছু একটা, মানে রিলেটেড টু জেন্ডার ইকুইটি। এটার নাম হচ্ছে অরেঞ্জ বন্ড। ঠিক আছে, এরকম অনেক ধরনের বন্ড আছে। ঠিক আছে, সো এই বন্ডগুলো ইস্যু করে এগুলোর বিভিন্ন পারপাস থাকে। মনে করেন কোম্পানি বিভিন্ন প্রজেক্ট করবে, কোম্পানি দেশের স্বার্থে অনেক কাজ করবে, এভাবে করে সে টাকা ফান্ড জেনারেট করার চেষ্টা করে মানুষের কাছ থেকে, বিভিন্ন ইনস্টিটিউশনের কাছ থেকে। ঠিক আছে, সেই বন্ডটা করতে হয় কোথা থেকে, ওইটা আসতেছি। তার আগে বলি যে বন্ডের পিছনে একটা অ্যাসেট দিয়ে এটাকে সিকিউর করা হয়, ঘেরাও করা হয়। মানে আপনি যদি টাকা দিতে ব্যর্থ হন, তাহলে আপনার অ্যাসেটটা আটক করা হবে। ঠিক আছে, সো এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন বন্ড ইস্যু করতে যাবেন, দেখেন আপনি তো ফ্রড হইতে পারেন, ঠিক না? মনে করেন আপনি একটা বন্ড ইস্যু করবেন, আমি মনে করেন কোম্পানি ওনার, আমি কি করলাম, আমি 5 কোটি টাকা বন্ড ইস্যু করলাম। আমি কই গেলাম বন্ড ইস্যু করার জন্য? ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে গেলাম, আইডিএলসি ফাইন্যান্স। ওকে যা বললাম যে ভাই দেখো আমার 5 লাখ টাকা লাগবে, তুমি 5 লাখ টাকা বন্ড ইস্যু করো আমার। ও কি করবে, এরকম অনেকগুলো বন্ড ইস্যু করবে। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা তুমি কেন, তোমার এই টাকাটা দরকার, ফান্ড কেন? আমি বললাম যে আমি একটা সিনেমা হল করবো, সিনেমা হল থেকে আমার এই টাকা আসবে, আমার টাকা লাগবে, টাকা বন্ড ইস্যু করবে। ঠিক আছে, বললাম না তোমাকে এমনি টাকা দিতে পারবো না, তোমার কোন ল্যান্ড কি আছে ওইটা আমাকে বলবো। ঠিক আছে, সো কি করবে, আপনার একটা ল্যান্ড বা ওই সমপরিমাণ টাকার একটা ল্যান্ড আপনার কাছ থেকে নিয়ে নেবে। ঠিক আছে, নিয়ে কি করবে, এই যে বন্ডগুলো ইস্যু করতেছে না, এই বন্ডটার এগেইনস্টে এই ল্যান্ডটাকে রাখবে। ঠিক আছে, এরপরে কি করবে, আপনাকে আপনার 5 কোটি টাকা দিয়ে দিবে। এইবারও কি করবে, এই যে আপনার কাছ থেকে যে টাকাটা নিচ্ছে, বন্ড যে ইস্যুগুলো করছে, এগুলা সে বিভিন্ন কাস্টমারের কাছে বেচবে। এই যে ক্লায়েন্ট আমার আপনার কাছে, আমরা যাব যে আমার এই বন্ড দরকার, আমার কাছে এটা বেচবে। সো দেখেন এই যে বন্ডটা আছে, এটা কি একটা অ্যাসেট দ্বারা সিকিউরড না? এখন আমি কি করলাম, আমি তো বলছিলাম সিনেমা থিয়েটার করবো, আমি করলাম, আমি কি করলাম, আমি চিল করতে চলে গেলাম মনে করেন ইউএসএ, আমি আর আসলামই না দেশে। তো টাকা দরকার, ঠিক না? টাকা তো ব্যাক পাইতে হবে, ওই পরে মনে করেন ল্যান্ড হবে, মানে ল্যান্ডটা ক্যাপচার করবে। বুঝছেন?
এখন ব্যাপারটা আছে, আপনি যদি এই বন্ডটা মানে আপনি টাকা নিলেন, ওইটা যদি বাড়াইতে না পারেন, আপনি ব্যাক দিবেন কি মানুষকে, রিটার্ন জেনারেট হবে কিভাবে, ঠিক না? কারণ ইনভেস্টমেন্ট ব্যাংক তো ওই যে ইন্টারেস্ট রেটগুলো তো আলটিমেটলি আপনার কাছ থেকে নিয়েই দিবে। আপনার তো আপনি ফার্স্টে দিবেন ইনভেস্টমেন্ট ব্যাংককে, ইনভেস্টমেন্ট ব্যাংক সেই রিটার্নগুলো দিবে ক্লায়েন্টদের। আর আপনি যদি টাকাটা খেয়ে বসে থাকেন, তাহলে ওর ব্যাক দিবে কেন? পারবে ব্যাক দিবে? ব্যাক দেওয়ার তো জায়গা নেই। এর জন্য কি করা হয়, বন্ডকে একটা ল্যান্ড বা অ্যাসেট দিয়ে সিকিউর করা হয়, ব্যাকড বাই অ্যান অ্যাসেট। কিন্তু whereas debenture is also a bond which is unsecured, কোনো সিকিউরিটি নাই, লেভেল অফ কনফিডেন্স, ঠিক আছে? তেলগি স্টোরি যদি দেখেন আরো ভালো বুঝতে পারবেন। তো মুখের জোর দিয়ে খুবই অনেস্ট একটা মানুষটাকে আমরা ডিসঅনেস্ট বানাই দিয়েছি, এবং ও স্ট্যাম্প পেপারের যে মেশিনটা কিভাবে তৈরি করছে ওটা দেখলো। সেইখানে যেটা করে ডেবেঞ্চার্সে হচ্ছে ডেবেঞ্চার্স টাইপ অফ বন্ড, যেটা একটা ফিক্সড রিটার্ন আপনাকে দিবে, ঠিক আছে? এরকমই রিটার্ন থাকবে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এটা কোনো অ্যাসেট ব্যাকড বাই থাকে না, এটায় কোনো কোল্যাটারাল থাকে না। এটা একটা নাম হচ্ছে কোল্যাটারাল, আগের ক্লাসে বলছি। সো ডিফারেন্সটা কি, দুইটাই সেম টাইপ অফ পারফরম্যান্স করতেছে, মানে একই কাজ অ্যাক্টিভিটি করতেছে। দুইটা আপনি ইস্যু করতেছেন, টাকা রিটার্ন পাচ্ছেন, ঠিক না? বাট এটা একটা অ্যাসেট দ্বারা এটাকে মানে ব্যাক করা আছে, আর এইটাকে করা নাই। সো এটা কি রিস্কিয়ান না? এটা কম রিস্কি না? সেটা রিটার্ন বেশি হবে, এটা রিটার্ন কম হবে, সিম্পল। সবসময় ফাইন্যান্সে একটা জিনিস মনে রাখবেন, যেটা যত বেশি রিস্ক সেটা তত বেশি রিটার্ন। কারণ ও বলবে যে আমার ভাই ইমিডিয়েটলি টাকা দরকার, আমাকে টাকা তাড়াতাড়ি দাও, আমার নামে ডিবেঞ্চার ইস্যু করো। বলে তাহলে তোমার অ্যাসেট দাও, আগে সিকিউর করি, যে অ্যাসেট দেওয়ার এখন সময় নেই, সমস্যায় আছে, আমাকে দাও, আমি তোমাকে 2-3 মাস পরে কত পার্সেন্ট তুমি চার্জ করো, 10%, আমি 15% দিবা টাকা, ঠিক আছে? দিস ইজ হাউ উইথ দ্য লেভেল অফ কনফিডেন্স, ওই যে গুডউইল দেখে দেখে দেন ইনভেস্টমেন্ট ব্যাংক এই বন্ডগুলো ইস্যু করা যায় বা ডেবেঞ্চার্সগুলো ইস্যু করে, ঠিক আছে? ইন জেনারেল ডেবেঞ্চার্সের অ্যাক্টিভিটি একটু কম, কারণ টাকা পয়সা মারামারির একটা ব্যাপার আছে, হ্যাঁ? সো দেখা যায় যে বন্ডসই বেশি চলে, আপনি বিভিন্ন এই ব্যাংকে যেয়ে বিভিন্ন ধরনের বন্ডস ইস্যু করতে পারবেন, ঠিক আছে? সো এইখানে দেখেন একটা জিনিস কেউ নোটিস করছেন কিনা জানি না, প্রেফারেন্স শেয়ারটা কিন্তু ইকুইটি, আবার ও কিন্তু বন্ডের মতো আচরণ করতেছে না, করতেছে কিনা? সো এটাকে বলা হয় হাইব্রিড ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা হাইব্রিড স্টক বলা হয়, যেটা অ্যাক্ট লাইক আ শেয়ারস, দেন এগেইন ইট অ্যাক্টস লাইক আ বন্ড, মানে দুই ভাবেই কাজ করবে, ঠিক আছে? সো আমরা যদি এবার চ্যানেল করি, যখন কোম্পানি টাকা দেওয়ার আসে, যে দ্যাট স্যাড মোমেন্ট, আপনাকে টাকা ফেরত দিয়ে দিতে হবে, প্রথমে তো অনেক মজা করছেন, চিল করছেন, টাকা নিয়েছেন, অনেক কিছু করছেন, এখন যখন সময় আসছে আপনার টাকা ব্যাক দেওয়ার জন্য, প্রথম যে ব্যক্তিকে আপনি ব্যাক দিবেন সে হচ্ছে ডেটর্স, বা যে যার কাছ থেকে আপনি লোন নিছেন, মানে ডেবেঞ্চার্স আর দুইটাই, ডেবেঞ্চার্স আর বন্ডস। দেন আপনি টাকা ব্যাক দিবেন হচ্ছে প্রেফারেন্স শেয়ার, না প্রেফারেন্স শেয়ার হোল্ডার, দেন ফাইনালি আপনি দিবেন কমন স্টক, ঠিক আছে? এটা হচ্ছে আপনার লাইন আপ। আচ্ছা, বোর হচ্ছেন আপনারা? আমাদের আবার করতে হবে। আচ্ছা, আমি একটা গল্প বলেছিলাম, এটা লাস্টে বলবো, টাইম আছে এখন আধা ঘন্টা। আচ্ছা, আমরা আসি একটু আগে। আচ্ছা, ইম্পর্টেন্স হচ্ছে যে এটা আমি কভার করছিলাম আগে, ঠিক না? ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, লং টার্ম সলভেন্সি, দেন কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে, আবার দেখতে হয় যে মানে আমি ক্যাপিটাল স্ট্রাকচার দিয়ে আমি কস্ট অফ ক্যাপিটাল বুঝতে পারবো, রিস্ক ম্যানেজ করা, হ্যাঁ, ইকুইটি আর রিস্কের মধ্যে ব্যালেন্স করে, গ্রোথ পোটেনশিয়াল আছে, হ্যাঁ? এই বিষয়গুলো জানার জন্য হচ্ছে আমার ক্যাপিটাল স্ট্রাকচারটা জানা প্রয়োজন, বা ক্যাপিটাল স্ট্রাকচারটাকে আমল আনতে হবে। দেন মেজর ড্রাইভার অলরেডি আমরা এটা অনেক কথা বলে ফেলছি, ইকুইটি আর loan, bonds and other forms of borrowing, any sort of borrowings and debt, any sort of shareholders funds is equity, ঠিক আছে? Then capital structure chart এ যদি আমরা আসি, তাহলে প্রথমে কি আসে? ইনভেস্টমেন্ট ডিসিশন, দেন আমি ফাইন্যান্সিং ডিসিশন, মানে আমি ইনভেস্ট করব, দেন ফাইন্যান্সিং ডিসিশন আসে যে আমি কিভাবে জিনিসটাকে ফাইন্যান্স করব, অর্থাৎ সোর্সিং অফ ফান্ড, এটা পরিকল্পনা আছে, হ্যাঁ এক্স্যাক্টলি, একটা ব্লুপ্রিন্ট করা,
এটাকে মানে ফাইন্যান্সিং ডিসিশন হচ্ছে ওভারঅল আমি কোথা থেকে টাকা সোর্স করব, কোন প্রজেক্টে ইনভেস্ট করব না করব এভরিথিং। দেন এটা থেকে আসা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, কারণ ফাইন্যান্সিয়াল ডিসিশনে এটা লং টার্ম হতে পারে, শর্ট টার্ম হতে পারে, হ্যাঁ। তারপরে মনে করেন যে এক্সপানশন হতে পারে, অনেক ধরনের ডিসিশন আসতে পারে। ওইটা থেকে আরেকটু ছোট হয়ে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন আমরা আসি, ঠিক আছে। প্রথমে আমি বিনিয়োগ করব, দেন ফাইন্যান্সিং ডিসিশন আমি ডিসিশন নিব শর্ট টার্মে করবো না লং টার্মে করবো, হ্যাঁ। দেন আমার ক্যাপিটাল চুজ করলাম লং টার্ম, তখন আমার ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনে আসবে, ঠিক আছে। দেন আমি কি করবো, এখানে আমার দুইটা ডেট প্লাস ইকুইটি মিক্স, আর আরেকটা হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন। ডিভিডেন্ড ডিসিশন ইজ ডিপেন্ডস অন এই যে খালি লভ্যাংশ দিব, মানে আপনার ডিভিডেন্ড ডিসিশন নিয়ে একটা বড় আলোচনা আছে, এটা আপনাদের এখন আসবে না, এটা আরো সামনে আসবে। সো এটা আমি এটা আমলে নেওয়ার দরকার নেই, হ্যাঁ। মানে হাউ ইউ উইল পে ইয়োর মানে প্রফিটের লভ্যাংশটা আপনি কিভাবে দিবেন, দেয়ার আর সাম প্রসেসেস, হ্যাঁ। সো ডিভিডেন্ড ডিসিশন হচ্ছে ওইটা নিয়ে দিবেন। সো এটা আমাদের এখানে তেমন একটা স্যার ওইটা তখন আসবে যখন আমার কেউ শেয়ার থাকবে, আমার বিজনেসে যখন কেউ শেয়ার থাকবে, সেক্ষেত্রে তো আমরা ডিভিডেন্ড ডিসিশন হ্যাঁ ডিভিডেন্ড ডিসিশন, হ্যাঁ। বাট ওই ডিসিশনটাও কিছু সিস্টেম আছে, লভ্যাংশ ছাড়া কিছু ওয়েজ আছে, কিছু ম্যাথ আছে, ক্যালকুলেশন আছে। সো ওইটা আমাদের এটা হচ্ছে জ্ঞান কি বলে আমাদের ফোকাস না, এটা অনেক, এটা সম্ভবত আমি এমবিএ তে কর্পোরেট ফাইন্যান্সে পড়াই, ঠিক আছে। আচ্ছা ওইটা বাদ। আচ্ছা ডেট প্লাস ইকুইটি মিক্স বা ফাইন্যান্সিয়াল লিভারেজ বলে। লিভারেজ মানে কি বুঝেন কেউ? এনিওয়ান? হোয়াট ইজ লিভারেজ? না আই এম লিভারেজিং অন দিস। লিভারেজ মানে হচ্ছে গ্র্যাব করা, ধরে ফেলা, কোনো কিছুর উপর গ্র্যাব, কন্ট্রোল না। সো আমরা এটাকে ফাইন্যান্সিয়াল লিভারেজ বলি, যে আপনি লিভারেজ করতেছেন আপনার কারেন্ট যে অবস্থাটা, সেটা বিভিন্ন জায়গা থেকে টাকা বড়, আপনি তো আলটিমেটলি টাকা আলটিমেটলি যে ইকুইটি হোল্ডার্সরা যে আপনার কাছে যে টাকাটা ছাড়তেছে, শেয়ার কিনতেছে, ওটা তো ওয়ান সর্ট অফ ল্যান্ডের মতো, বড়োর মতো, ঠিক না, বড়োইংসের মতো। সো এগুলোকে বলা হয় ফাইন্যান্সিয়াল ভাষায় লিভারেজ রেশিওস, ঠিক আছে। ইকুইটি ডেট যেগুলা মধ্যে দেখবেন ওগুলাকে লিভারেজ রেশিও বলা হয়, লিভারেজিং। আপনি হচ্ছে আপনার যে স্টেট অফ ফাইন্যান্সিয়াল যে স্টেটটা আছে, ওইটাকে বিভিন্নভাবে টাকা ফান্ড এনে লিভারেজ করতেছে, গ্র্যাব করতেছেন, গ্রিপ ধরতেছেন আপনার ফাইন্যান্স, হ্যাঁ। ওখান থেকে লিভারেজ রেশিওটা আসছে। দেন এই দুইটাই হচ্ছে আপনার আসে ইফেক্ট অন ইপিএস। ইপিএস হচ্ছে আর্নিং পার শেয়ার, আপনি পার শেয়ার থেকে কত টাকা আর্ন করতেছেন। আর হচ্ছে ইফেক্ট অন রিস্ক, রিস্ক আর্নিং পার শেয়ার ইকুইটি যদি যায়, দেন আবার আপনার ডেটার ক্ষেত্রে রিস্কের উপর একটা ইফেক্ট আছে, যেটা রিস্কি না কম রিস্কি, বোথ পার্সপেক্টিভে, কোম্পানির ক্ষেত্রেও ব্যাংকের ক্ষেত্রেও। কোম্পানির ক্ষেত্রে যে আমি যে টাকাটা নিচ্ছি ওরা সময় মতো ব্যাক দিতে পারবো কিনা, আর ইয়ার ক্ষেত্রে হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে আমি টাকাটা ফেরত পাবো কিনা। দেন এটা হচ্ছে আলটিমেটলি কস্ট অফ ক্যাপিটালের উপর একটা ইফেক্ট ফেলতেছে। সো ডেট ইকুইটি মিক্স করলেন, দেন ইপিএস, ইফেক্ট অন ইপিএস, ইফেক্ট অন রিস্ক, দুটো একসাথে কনসিডার করলাম। দেন আসলে হচ্ছে ইফেক্ট অন কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে। সো কেমন রিস্ক হবে, কম না বেশি, ওই অনুযায়ী আপনার ওই আইডিয়াল ভ্যালুটা সেট হবে, ঠিক না, নাকি? মেক সেন্স? বুঝতেছেন? আচ্ছা দেন লাস্টে হচ্ছে এই সব কিছু করার পর আপনার ফার্মের ভ্যালু কি ওটা ডিটারমাইন করবে, যে আপনার ভ্যালুটা কি ফার্মের অবস্থা। ম্যাক্সিমাইজ কি মিনিমাম এটা মানে ভ্যালুটা, হ্যাঁ, মিনিমাইজিং কস্ট অফ ক্যাপিটাল, ম্যাক্সিমাইজিং ভ্যালু অফ দ্য ফার্ম, শেয়ার ভ্যালুস। আচ্ছা ফিচার্স যদি আমরা দেখি, যে ক্যাপিটাল স্ট্রাকচারের ফিচার্স হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি আছে, আপনি ইচ্ছা করলে রেস ফান্ড রেজ করতে পারেন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইস্যু করে। দেন কন্ট্রোল, এখানে হচ্ছে ইকুইটি ডাইলুটস ওনারশিপ, ডাইলুটস ইকুইটি ডাইলুশন আমি বলছি। ইকুইটি ডাইলুশন হচ্ছে মনে করেন আপনি কোম্পানি 10% হোল্ড করতেছেন, এখন কোম্পানি একটা ডিসিশন নিল আরো 1000 নতুন শেয়ার ইস্যু করবে। সো যখন 1000 শেয়ার আবার আসলো, মনে করেন 1 লাখের মধ্যে, তখন আপনার হোল্ড কি 10% থাকবে? কমে যাবে না? এটাকে বলে ইকুইটি ডাইলুশন। তখন ডাইলুশন হয়ে কি আপনারটা কমে যাবে এবং আরো ওনারশিপের চান্স বেড়ে যাবে। তখন ইকুইটি হোল্ডাররা বলবে কি আমি আগে 10% ছিল 9% কেন নামবো, আমি আরো 1% কিনবো, এই অবস্থায় 1% কিনবো। যখন ও বললো কিনবো, তখন কি কোম্পানি আবার ফান্ড পাইলো না? তো এই ব্যাপারটা ইকুইটি ডাইলুশন, ঠিক আছে। দেন হচ্ছে ইকুইটি ডাইলুটস ওনারশিপ নাম্বার 1, আর হচ্ছে ডেট
ক্যান লিড টু কভেনেন্স। কভেনেন্সটা কি মানে অ্যাগ্রিমেন্ট, বোথ পার্টির মধ্যে বিভিন্ন ধরনের অ্যাগ্রিমেন্ট। দেন হচ্ছে এখানে রিস্ক আছে, অবশ্যই রিস্ক আছে, কম বেশি রিস্কের কথা অলরেডি বলে ফেলছে। দেন আজকে হচ্ছে প্রফিটেবিলিটি, যে আপনার যে এই যে মিক্সটা করতেছে কেন করতেছে, এটা প্রফিটকে এইম করে তো, রাইট? যে আমার কোম্পানি মানে আপনি ব্যবসা করতে নামেন কেন? নিশ্চয়ই দস্তরখানা খোলার জন্য না, আপনি সবাইকে ফ্রি খাওয়াবেন না, আপনি প্রফিট আর্ন করবেন, ঠিক না? সো প্রফিটেবিলিটি হচ্ছে একটা ক্যাপিটাল স্ট্রাকচারের ফিচার। আপনি যত সুন্দর করে এটাকে মিক্স করতে পারবেন, ব্লেন্ড করতে পারবেন, তত বেশি প্রফিটেবল আপনি হবেন, ঠিক আছে? তো দিস ইজ হাউ দ্য থিংস ওয়ার্ক। দেন নেক্সট হচ্ছে টাইপস। যদি আমি বলি 3 ধরনের টাইপ আছে, এই 2 টাইপে কেউই যায় না, কোনো কোম্পানি আপনি পাবেন না। যায় কোন কোম্পানি যায়? মুদি দোকান, বা মনে করেন এই যে প্রপার্টির ব্যবসা আছে না, তারা দেখবেন 100% লোন নিচ্ছে, ঠিক আছে? সো ইকুইটি অনলি স্ট্রাকচার বা ডেট অনলি স্ট্রাকচারে কোনো কোম্পানি এখন আর যায় না, সবাই যেটা যায় হাইব্রিড স্ট্রাকচার, কম্বিনেশন অফ ডেট অ্যান্ড ইকুইটি। কোনো কোম্পানি ফুললি ইকুইটি বেসড না, কোনো কোম্পানি ফুললি ডেট বেসড না। এখন এটা আপনি কত পার্সেন্ট করবেন এটা নির্ভর করবে আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজার, যে হাউ হি সি থিংস এবং সে কিভাবে জিনিসটাকে ডিজাইন, ঠিক আছে? কিন্তু আন্ডার রেকর্ড আছে। আচ্ছা দেখি আর কতটুকু আছে। তো অনেক আছে, আমি তো জানি তো পারতেছেন না। আরেকটা সেগমেন্ট শেষ করি। আচ্ছা রেকর্ড অফ করো।